আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। হ্যাঁ বন্ধুরা, আমাদের নাজমুল বাপ্পি এতিম ছেলেটা না গতকাল বলেছিল যে বই দেখিয়ে যে নবীর একটা সুন্নাতও যদি পালন করতে পারি তাহলে নিজেকে খুব ইত্যাদি ইত্যাদি অনেক ডায়লগ দিচ্ছিল। তো সে কিন্তু নবীর একটা সুন্নাত পালন করে ফেলেছে। সে জীবনেও দাড়িতে কখনো মেহেদি লাগায়নি। সে আজ দাড়িতে মেহেদি লাগিয়ে দেখাচ্ছে, দেখেন আমি জীবনে দাড়িতে মেহেদি লাগিনি, আজ দাড়িতে মেহেদি লাগিয়েছি। তার মানে সে নবীর একটা সুন্নাত পালন করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। সত্যি তো নাজমুল বাপ্পি, আপনি এই মাকে নিয়ে আর কতদিন ব্যবসা করবেন? এবার তো মাকে দেখানো একটু ক্ষান্ত দিন, শেষ করুন। মহিলা মহিলা আল্লাহর কাছে গিয়েছে, তার আত্মার শান্তির জন্য তার মাগফিরাত কামনা করুন। আপনি যে শুরু করেছেন মানুষ এরপর বিরক্ত হবে। আপনি বারবার ভিউয়ার্সদের কথা বলছেন, কোন ভিউয়ার্সরা এমন বোকা যে আপনার মায়ের শাড়ি কিনতে চায়? আপনার যারা কিনতে চায় না তারা হলো আরেকটা ফকিন্নি ইউটিউবার। হ্যাঁ, আপনার মা শাড়ি কিনে তারাও ব্যবসা করতে চায়, তারাও দেখাতে চায় আমি তিশার শাশুড়ি, নাজমুল বাপ্পি, তানজিলার দাদি, এটার ওটার এর মাউইমার শাড়ি কিনেছি, কাঁথা কিনেছি, ইত্যাদি ইত্যাদি। আপনি এগুলা না করে না আপনার মার যত যা কিছু যাবতীয় আছে, মানে শাড়ি গহনা যেগুলো আর কি আপনি দেখাচ্ছেন অনলাইনে বিক্রি করা শুরু করেন, না হয় নিলামে ওঠান। যে ইউটিউবার বাপ্পি পদ্মাপাড়ের মেয়ে তিশার শাশুড়ির জামা কাপড় নিলামে বিক্রি হচ্ছে। আপনি যা শুরু করেছেন আর নেওয়া যাচ্ছে না। মাকে দিয়ে ব্যবসা বন্ধ করেন। বউকে ইউটিউবে আনতে চাচ্ছেন, আনুন। বারবার বইয়ের গুণগান গাচ্ছেন, আমার মাকে এই যে তিশা আপনারা যা বলেন, সেই তিশা এ কিনে দিয়েছে, ও কিনে দিয়েছে। আমি কখনো কোনো কিছু আমার মাকে কিনে না দিলেও আমার বউ কিনে আনতো, এরকম তিশার গুণগান গেন না তো। আমরা জানি যে তিশা কিনে দিত, ওই যে তিশাকে কিনে দিত, কি আনতো, আর ওই যে কি নুসনি ফুসনি নিয়ে বসছেন, এগুলো না বাদ দেন। জাস্ট নেওয়া যাচ্ছে না। আপনার মা কুলাঙ্গার জন্ম দিয়ে রেখে গেছে, আপনার মতো কুলাঙ্গার মানুষ করে রেখে গেছে। আপনার মা যদি মহিষী নারী হতো না, আপনার মধ্যে মিনিমাম জ্ঞানটুকু সে দিয়ে যেত, আপনার মধ্যে মিনিমাম জ্ঞান দিয়ে যেত। মরার পরে বাপ-মার জন্য কী করতে হবে, কি দেখাতে হবে, কি ব্যবসা করতে হবে, এই মিনিমাম জ্ঞানটুকু আপনার বাবা মা আপনার মধ্যে দিয়ে যেতে পারেনি। তারা মানুষ করে রেখে যেতে পারেনি আপনাদেরকে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি। আপনি জাস্ট আপনার মার ব্যবসা বন্ধ করুন, সরাসরি আপনার ওয়াইফকে নিয়ে আসুন। আপনার ওয়াইফ কিসের অনুতপ্ত হচ্ছে? আপনি এসে বলছেন আমার ওয়াইফ বলেছে, আমি বলেছি দোতলায় রান্না করতে, আমার ওয়াইফ বলেছে না, আমি যতদিন বেঁচে আছি আমার শাশুড়ির এখানে রান্না করব। আমার বেঁচে থাকতে শাশুড়ি রান্নাঘর দখল নিতে পারিনি, এখন কেন নিচ্ছে? নিশি বুঝি নিবে। কারণ দুভাগে, যেহেতু দু ভাই বোন, দুভাগ আপনি পাবেন, এক ভাগ নিশি পাবে। তো সেই সূত্র ধরে নিশি রান্নাঘর মানে পুরোটা যাতে দখল না করতে পারে, ওই জন্য বুঝি এখন রান্নাঘর, বেঁচে থাকতে যে রান্নাঘরের অধিকার দেখাতে পারেনি, আলাদা করে নিজে দোতলা রান্নাঘর বানিয়েছে, সেখানে শাশুড়ি বেঁচে থাকতে আলাদা রান্না বান্না করেছে। আর এখন মরে যাওয়ার পর লেবাস ধরেছেন। আপনার বউ বলেছে যতদিন বেঁচে থাকবো আমি এই রান্নাঘরে রান্না করব, তারপর যা হয় হবে। এপাশে হাতের ঢং দেখেছেন ভিউয়ার্সরা, দেখেছেন যে এই যে আপনাদের তিশা, আপনাদের জনপ্রিয় তিশা, সে শাশুড়ি মরার পর হাতে ব্রেসলেট গয়না খুলছেই না। এর আগে কখনো দেখেছেন তার হাতে এই গহনা ব্রেসলেট? আর আপনার মা, বাপ্পি থামুন। আপনার মা যদি এতটাই জনপ্রিয় হতো, তার জন্য যদি তার বংশধরের অর্থাৎ চাচা চাচি আত্মীয় স্বজন, ওই যে কোন একটা ছেলের বিয়ে হলো না, এই যে মরতে পারলো না, 2 সপ্তাহ হতে পারলো না, আসিফের বিয়ে হচ্ছে, সে না আপনার চাচাতো ভাই? তাহলে চাচি মরে গিয়েছে, বংশের চাচি, সেই চাচি মরে গেলে কি করে ওই ছেলের বিয়ে হয়? বিয়ে পিছিয়ে দেওয়া যেত না? এরকম না যে বউ তুলে আনবে কলমা কাবিন। আমার চাচি মারা গিয়েছে, আমি আরও 2 সপ্তাহ পিছিয়ে দিলাম, 40 দিন পিছিয়ে দিলাম, চাচি 40 দিন হয়ে যাক, সেখানে 2 সপ্তাহ পেরোতে পারলো না। অর্থাৎ এই যে 10-11 দিনের মাথায় কি 1 সপ্তাহের মাথায় দেখলাম পাপিয়ারা বিয়ের জন্য হই হুল্লার করছে, বিয়েতে গিয়েছে। যদি এত শোকতাপ থাকতো তাহলে বিয়ে হতো না। সে বিয়েতে তো দেখলাম তানজিলার বর জামা কাপড় নিয়ে গিয়েছে, তানজিলার ওইখান থেকে খয়েরি রঙের
বিয়ের একটা 3 পিস নিয়ে গিয়েছে। তো তোমার মা যদি এত জনপ্রিয়তা হতো বাপ্পি সাহেব, তোমার মার শোকে যদি গ্রামবাসী বংশের লোকজন কাতর হয়ে থাকতো, তাহলে আর ওই বিয়ে ওই তারিখে হতো না, পিছিয়ে যেত। হ্যাঁ, পিছিয়ে যেত। আমি বলেছি না, রোস্টিং করিও না তোমার মাকে। ওই মরহুম মাকে সম্মান দিয়ে কথা বলছে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়েছে। আমি কারোর খারাপ বলতে চাই না, কিন্তু তুমি যা শুরু করেছো, ওই মহিলা কি মানুষ করে গিয়েছে, এত গুণগান গেও না। তোমার মা যদি অতটাই জনপ্রিয় হতো, আবারও বলছি, হ্যাঁ বন্ধুরা আপনারাই বলুন, যে বংশের চাচি মারা যায় এবং ওই বাড়ির মধ্যে স্টিল নাও মারা গিয়েছে, হ্যাঁ ওই ঘরের মধ্যে না হতে পারে, ওই বাড়িটার মধ্যে, তো ওই বাড়ির চাচি, আপন চাচি বলে তারা, যে আপন চাচাতো ভাই নাকি এই পাপিয়ারে দেবরের বিয়ে হচ্ছে, না ননদের মেয়ে ছেলের বিয়ে, পাপিয়া ননদের ছেলের বিয়ে। তাহলে এই যে যে আসিফ সব সময় এই বাপ্পির মায়ের সাথে সাথে থাকলো, সেও শোকে এত কাতর হয়নি। সেও শোকে কাতর হলে কিছুতেই 1 সপ্তাহের মধ্যে বিয়ের আসরে বসতে পারতো না, পিছিয়ে দিত এই বিয়ে। কলমা হচ্ছে, কলমা কাবিন, এরকম না যে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে ফেলছে, কি করবে না করবে চিন্তা ভাবনা, সেটা না। ফোন করে বলতো যে আমাদের এরকম কলমা কাবিন হওয়ার কথা ছিল, এরকম মারা গিয়েছে আমার চাচি আমাদের বংশের, তো তার প্রতি সম্মান দেখাতে হলে, তার আত্মার মাগফিরাত কামনা করতে হলেও, শ্রদ্ধার সম্মান দেখাতে হলেও 40 দিন অন্তত যাক, কিংবা 40 দিন না যাক, 2 সপ্তাহ 3 সপ্তাহ পিছাক, কি সম্মান দিয়েছে তোমার মাকে? তুমি আবার ডাইলগে ছুরি নিয়ে বসো। ছি 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 ছি, দিলাম তো গোতা। দর্শকরা এবার আপনারাই জবাবটা দিয়ে দিন না, যে আমার তো ছোট চ্যানেল, তো আমি আর কি বলতে পারি। তো যা বললাম সেটা একটু যে বলেন, যে এত যদি জনপ্রিয়তা থাকে বাপ্পি তোমার মায়ের, তাহলে কি করে আসিফ মরতে না মরতেই বিয়ের আসর করলো, বিয়ের জমজমাট আয়োজন, বাজার ঘাট আনন্দ ফুর্তি করলো লোকজন নিয়ে, সেখানে তোমরাও অ্যাটেন্ড করেছো, বাট ক্যামেরা অফে করেছো। তো কথা বললে অনেক কিছু বলা যায়, অনেক কথা না বলতেও হয় না, হ্যাঁ বলতেও হয় না। আমি চাইনি এই পয়েন্টগুলো ধরিয়ে দিব, এ পর্যন্ত কেউ এটা নিয়ে কথা বলেনি, আসিফ কেন বিয়ে করতে যাচ্ছে, বংশের এরকম মারা গিয়েছে, তাও আবার আপন লোক, একই বাড়ির লোক, কি করে বিয়ের আসর, কেউ বলেনি। আমি বলতে বাধ্য হলাম, কেন জানো বাপ্পি? বলেছিলাম না তুমি মাকে নিয়ে থেমে যাও, তোমার বাড়াবাড়িটা অসহ্য লাগছে। তোমার বউ শাড়ি গয়না পরে, হাতে ব্রেসলেট পরে রান্না বান্না করছে, গলার আওয়াজ সব ঠিক আছে, আর তুমি ক্যামেরার সামনে এসে হেতিয়ে হেতিয়ে মরছো, যত সব। তো বন্ধুরা আরেকটি কথা, এই যে শারমিন রাজের আজকে অফিসিয়ালিভাবে তারা তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রী হয়ে গেল, অর্থাৎ ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেল, সেপারেশন হয়ে গেল শারমিন আর রাজের। আমি এটা 100% হয়ে গেল। কোথা থেকে শুনেছি, কিভাবে শুনেছি, এগুলো নাই বা জানলেন, তবে 100% হয়েছে, এটা শিওর। এবং শুধু তাই নয়, কত বড় বাটপার এই বেলাল, সে বোনের এত বড় একটা কাজ হয়ে গেল, বোন শোকে কাতর, সে টাইটেল দিয়েছে কি তাদের বিরুদ্ধে কেস করার জন্য বোন গয়না বন্ধক দিচ্ছে। আমার মুখটা না খারাপ করতে হয়, বাঙালি না রাগ ছাড়ে কোথায় জানেন? গালি দিয়ে। তো সে গালি দিতে ইচ্ছা হয়, কেচোর বাচ্চা কেচো, নিগ্রোর বাচ্চা নিগ্রো, বানর, তুই এত বড়, তোর জন্য তোর বোনের সংসার ভেঙেছে, তোর বউ নাহার কথা বলেছে, নাহার বলেছে সব কিছু হয়েছে তোর জন্য সব কিছু হয়েছে। তুই তোর বোনের কাছে চাপ দিয়ে 13 লক্ষ টাকা তো নিয়েছিস, সাথে আরও টাকা নিয়েছিস। সে টাকা যখন তোর বোন দিতে পারেনি, তখন তোর বোন গয়না বন্ধক দিয়েছে, সেই গয়না বন্ধক দিয়ে তোর ব্যবসা দাঁড় করিয়েছে। এটা তোর বউ নাহার বলেছে এবং শেষ পর্যন্ত শারমিনও বলেছে। একটা স্বামী কেন এটা মেনে নেবে? আমরা রোস্টিং যারা করি কিংবা সমালোচনা যারা করি, তারা আসলে সীমাবদ্ধতা, কোনো রুটিন, মুখে যা আসে তাই, কোনো মানে সেন্স দিয়ে কথা বলছি না। আমরা তাদেরকে বলছি, তোমার বউ কিংবা তোমার স্বামী যখন তোমার গয়নাগুলা বন্ধক রেখে তুমি তোমার ভাইকে দিবে ব্যবসা করতে, 13 লক্ষ টাকার তো কোনো হিসাবই পাইনি, প্লাস হলো তোমার গয়নাগাটি সব দিয়ে কী করছো, বন্ধক রেখে তাও তোমার ভাইকে দাঁড় করানোর চেষ্টা করছে। এটা কে মেনে নেয়? সত্য বিবাহিতা মেয়ের গয়না বন্ধক রেখে ভাই ব্যবসা চালু করছে, এটা কোনো পুরুষ মেনে নেবে না। ওটা রাজ তো ভালো, রাজ তো লোভী, আমি 100% রাজ লোভী। তা না হলে রাজ সব জেনে শুনে ওই মেয়েকে বিয়ে করে, লোভেই তো বিয়ে করেছে। সেই লোভী ছেলেটা কী করে মেনে নেয়?
কখনোই রাজের দোষ নয়, সম্পূর্ণ দোষ হলো শারমিনের, সম্পূর্ণ দোষ শারমিনের ফ্যামিলির। রাজ লোভী, 100% সে লোভ প্রকাশ করেছে, সে লেবাস ধরেনি, সে ডাইরেক্ট হয়তোবা বলেছে যে কেন তুমি অত্যাচার করিনি। সে দিনের পর দিন দেখছে, আমরা তো ক্যামেরার সামনে দেখেছি তার ভাইকে নিয়ে এসে অভিনয় করছে, ডলাডলি করছে, রাত 3টার সময় তার মা অসুস্থ, কান্নাকাটি করে, সেখানে রাজ দৌড়ে যাচ্ছে, আজ এ হচ্ছে কালো হচ্ছে। 4 মাসের 3 মাসই রাজ থেকেছে শ্বশুর বাড়ি, তাই নিয়েও দর্শকরা ভিউরা ঝাঁটাপিটা করেছে, অনেক রকম কথা বলেছে, 2 দিন পর পর বাপের বাড়ি যায়, কে মেনে নেয়? আজ তো প্রকাশ হলো গয়না বন্ধক রেখেছে কিসের জন্য? গয়না বন্ধক রেখেছে ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠিত করার জন্য, আর এটা নিয়ে রাজের সঙ্গে বেঁধেছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে। সেটা কে বলেছে? যখন বলছিল কেন বন্ধক রেখেছিস, কি হয়েছে, নাহার বলে দিয়েছে সব হয়েছে আপনার জন্য। নাহার সব বলে দিয়েছে যে সব হয়েছে আপনার জন্য। আর কত বড় বাটপার, কত বড় চিকটার, কত বড় বদমাইশ সেই বানর মুখে ওই কেচো বেলাল, সে কি করলো? সে টাইটেল লিখলো ওদের নামে কেচ করব, যার জন্য বোন বন্ধক রেখেছে। শালার পিয়াদব, তোর মা তোদেরকে জন্ম দিয়েছে কিসের জন্য রে? সমাজের এই মানে কি বলবো, ধ্বংস করার জন্য তোদের মা তোদের জন্ম দিয়েছে? তোদের মা বেঁচে থাকতে এই ধরনের কীর্তি করছে, মেয়ে ব্যবসা করে ছেলে প্রতিষ্ঠিত করছে, সে ছেলে জন্ম দেওয়ার কি দরকার ছিল তোর মায়ের? তোর মায়ের কি দরকার ছিল? তোর মা কাজ করে খেয়েছে, সেটা শারমিনী বলেছে যে কাজ করতে গিয়েছে, তখন টাকা না দিয়ে বলেছে আপনি জমি জমা কেনেন, এটা কেনেন, ওটা কেনেন, তখন বলেছে যে আমার ছেলের চিকিৎসা আগে, এই বলে টাকা এনেছে। তোর মা এখনও বুয়াগিরি কাজ করে, কে একটা মেডিকেলে বোধহয় বুয়ার কাজ করে। তো যাই হোক, বলতে তো তোদের জন্য হচ্ছে, তোদের ছেলেপেলের জন্য, মানে তোদের জন্য তোদের মারা গালি খাচ্ছে, তোদের জন্য তোদের বংশে লোকজন গালি খাচ্ছে, তোদের জন্য মৃত মানুষগুলা আত্মা অশান্তিতে ভুগছে। তোরা ইউটিউব ছাড়, তোদের জন্য তোদের বাপ মা আল্লাহর কাছে যেও শান্তি পাচ্ছে না তোদের আচার আচরণ দেখে। তোরা এগুলা কি শুরু করেছিস বাটপারি? আর শারমিনকেও বলি, ভাইয়ের জন্য এত দরদ, স্বামীর জন্য মোটেও দরদ নয়। স্বামীকে কি মনে করেছিলে? একটা সার্টিফিকেট দরকার, স্বামী আছে, মানুষ বলবে অবিবাহিতা, সংসার নেই, তাই একটা ঢাল বানিয়েছিল, একটা মানে কি বলে, একটা সার্টিফিকেট, স্বামী মানে সাইনবোর্ড, সেটা না যে তার সঙ্গে রিলস করব, তার সঙ্গে শর্ট ভিডিও করব, তার সঙ্গে ওই যে ভিডিও করব, লোকজন দেখবে, রঙ্গতামাশা করব, এরকম না। প্রত্যেক স্বামী যারা এই যে বড় বড় কথা বলেন না, আমার বংশের এই ছিল, আপনারা আসছেন সমালোচনা করতে, আপনারা আসছেন সমাজের এসব ইউটিউবারদের দূর করতে, আপনারা সেখানে আপনাদের ফ্যামিলির কিচ্ছা বলতে থাকেন, আপনাদের ফ্যামিলি এই ছিল, ওই ছিল, আপনার ফ্যামিলিতে এই করতো, ওই করতো, আজকে এই হয়েছে, ওই হয়েছে, আমার এই বড় আছে, ওই বড় আছে, সবারই বড় আছে, আমার নেই। আমি কেন বলি না? আলোচনা করতে আসছেন, আলোচনাই করবেন। আপনারা আপনার গীবত গাইতে আসেনি, তাহলে এই যে ইউটিউবাররা যারা চাপাবাজি করছে, তাহলে আপনার মধ্যে, আর যারা এই যে ওদেরকে নিয়ে সমালোচনা করতে এসে নিজেদেরটা ফুটিয়ে তুলছে, তাহলে আপনারা তাদের মধ্যে পার্থক্য কী থাকলো? অত প্যাচাল না পেরে না আলোচনা করে তাদেরকে জব্দ করুন পারলে। আমার তো ছোট্ট চ্যানেল, আপনাদের তো বড় চ্যানেল, সবাই ফলো করে। তো আপনারা কি জ্ঞান দিচ্ছেন? জাহিরাতি করছেন নিজেদের পরিবারের? জাহিরাতি করেন না। শারমিনকে আপনারা কি করলেন? বাস তো ভালোভাবে দিয়ে দিলেন। কি পারলেন কি একটা সংসারকে জোড়া দিতে? পারেননি। আপনারা যখন পারেননি, আপনাদের কথা যখন এলোমেলো হচ্ছিল, আপনাদের যখন একচেটিয়া চোখ শারমিনের দিকে যাচ্ছিল, আপনারা যখন একচেটিয়া একটা ছেলেকে নাজেহাল করছিলেন, ঠিক তখনই আমি চ্যানেলটা খুলেছি। আমার কিন্তু আগে একটা চ্যানেল ছিল, এবং মাত্র কয়েকদিনে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পজিশনে চলে গিয়েছিলাম। আমার কিছু ভিউয়ার্সরা আছে, তারাই বলবে আমি ছিলাম কিনা, তারা আমার সেই আগের চ্যানেলের, কিন্তু আমি কখনো মনিটাইজেশন ওপেন করিনি, কারণ এখানে আমি ইনকামের জন্য আসিনি। আমি এসছি সমাজের কীট, সমাজের দুর্গন্ধ, সমাজের অবক্ষয়গুলা তুলে ধরতে। ইউটিউবে যদি ভালো একটা চ্যানেল থাকে, আমি প্রমোট করছি না, দেখে আসুন দোয়েল অ্যাগ্রোকে, দেখে আসুন, তার তো মিলিয়নের উপরে তার সাবস্ক্রাইব। সেই সালাম ভাই, সেই শম্পা আপা দোয়েল অ্যাগ্রোর, কি সুন্দর করে তারা ইউটিউব চ্যানেলটাকে বড় করেছে, কি সুন্দর করে মানুষের সঙ্গে ব্যবহার করে, কি সুন্দর করে গ্রামের মানুষের পাশে থাকছে, গ্রামটাকে তারা শহরের মতো করে বসবাস করছে, গ্রামের মানুষটাকে কত আপন করে নিয়েছে, গ্রামের প্রতিটা মানুষের সাথে থাকার চেষ্টা করে, গ্রামের মানুষকে সাহায্য করে। এই যে তারা নামের একটা মেয়েকে তারা
বোন হিসাবে স্বীকৃতি দিয়েছিল, বাট মেয়েটা সম্মান রাখতে পারেনি, সেটা তার ব্যর্থতা, সেটা সম্পূর্ণ তারার ব্যর্থতা। তো সেই তারাকে বাঁচানোর জন্য সালাম ভাই, শম্পা আপা কত না কষ্ট করেছে। সেলুট! এমন ইউটিউবারদের আমরা চাই সমাজে দেখতে, তবেই না সমাজের উন্নতি হবে। হ্যাঁ, ডেইলি লাইভ দেখালে তাদেরকে দেখুন। ডেইলি লাইভ দেখতে হলে আপনার জীবন চিত্র পাল্টে যাবে, আপনার মানসিকতা পাল্টে যাবে, কিছু শিখতে পারবেন, কিছু নিতে পারবেন। কত সহজ সরল শম্পা আপা, অথচ মিলিয়ন তার, মিলিয়ন নয়, মিলিয়নের 1 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে তার মানে সাবস্ক্রাইব এবং জনপ্রিয়তা। তাকে ফলো করুন। কিন্তু না, আমরা কী করছি? আমরা ফলো করছি এই যে এসব বাইদানি পদ্মাপাড়ের যত ইউটিউবার, তাদেরকে দেখেছে শেখার কিচ্ছু নেই। এরা সমাজের অবক্ষয়, এরা নোংরা, সমাজের নোংরা পরিবেশ আমাদেরকে উপহার দিচ্ছে। এই যে বর্ষা নামের একটা মেয়ে আছে না, যার ছবি আপনারা দেখতে পেয়েছেন, আমার এর মধ্যেই আমি দিয়েছি। সেই বর্ষা, ও কি জানেন, ও বোধহয় 12 ভাতারির উপরে এতদিন ছিল ওই যে মানে গলা ছানা মুরগির মতো, এখন হয়েছে ঠোঁট উঁচা মুরগির মতো। ও ওই গলা ছালা নিয়ে ওর বোধহয় একটা পুরুষ কয়েকদিন পর ওর বদলানো লাগে। প্রতিটা পুরুষ ওর কাছে খারাপ, ও একা ভালো। প্রতিটা পুরুষ ওকে নির্যাতন করে, ও একাই ভালো, সাধু। ও একা সাধু। ও কী করে, ইউটিউবে এসে বড় বড় বক্তৃতা দেয়, বড় বড় কেচ করে, এটা করে ওটা করে, টাইম লাইনে এসে মানুষ, ও যে স্বামী আছে তাকে নাকি ও কোটি কোটি টাকা দিয়ে বউলোক করে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুড়ি ধামসি ধুমসি। ওই যে বর্ষা গলা ছালা মুরগি, গলা অর্ধেক পুড়িয়ে দিয়েছিল ওর প্রথম স্বামী নাকি যেন, যার প্রথম স্বামী ঘর করতে না পারে তার আর ঘর করা হয় না। সেই মহিলা একের পর এক পুরুষ চেঞ্জ করছে এবং কোথাও যেও শান্তি মেলে না। দুটো বাচ্চা হয়েছে, প্রতিটা স্বামীর জন্য সে কান্নাকাটি করে, ওই স্বামীকে ছাড়া সে বাঁচবে না। দুদিন পর সেই স্বামী হয়ে যায় খারাপ, তার নামে কেচ করে, এটা করে ওটা করে। তো শারমিন, এই পদ্মাপাড়ের ওই যে বাইদানি পরিবার এবং ব্যাপারী পরিবারের যেসব মেয়েরা আছে, ওদের কাহিনী আর এই বর্ষার কাহিনী এক। তো এদের সঙ্গে আপনি নিজের চরিত্রের সঙ্গে মিলাতে যাওয়া একটা বোকামি। এদের সঙ্গে নিজের বংশের, নিজের পরিবারের সঙ্গে মানে মিলিয়ে কথা বলা একটা মানে আমি কি বলবো, এটা তাদের মানসিকতার অভাব। এদের রাইট নেই কথা বলার। এরা সমাজের মানে দুর্গন্ধ বিধায় তো আমরা সুগন্ধ ছড়াতে এসেছি, যাতে মানুষ এই দুর্গন্ধটাকে অ্যালাউ না করে। সেখানে এসে আমি আমার পরিবারের সঙ্গে কেন মিলাবো? আমি কাদেরকে কী বলছি, আমি নাম কিছুই বলবো না, শুধু এটুকু বলবো যে শারমিন রাজের ব্যাপারটার জন্য অনেক অংশে দায়ী যারা আলোচনা করেছে, তারা অতিরিক্ত শারমিনকে প্রশ্রয় দিয়ে ফেলেছিল, শারমিনকে উপরে উঠিয়ে ফেলেছিল, যার জন্য শারমিন আরও বেশি লাইফ পেয়েছে সংসার ভেঙে দেওয়ার। কিছু ভিউয়ার্স আছে না, বেশি মাতবাড়ি করে। ওই সমস্ত ভিউয়ার্সরা আসলে আমি জানি না এইসব ভিউয়ার্সদের বাস্তব জীবন কেমন। এরা কি নিজেরাও খুব অসুখী, তাই কারো সুখ আহ্লাদ এগুলা দেখলে জ্বলে? একটা সংসার জোড়া লাগাতে হয়, কখনো ভাঙতে হয় না। একটা পরিবার কিংবা একটা বাচ্চা অসুস্থ থাকলে তার জন্য সুস্থতা কামনা করতে হয়। তার কি হবে ভবিষ্যৎ, তার এই হয়েছে ওই হয়েছে এসব না করে বাচ্চাটার সুস্থতা কামনা করি। কি দরকার তার বাবা মা কি করেছে, তার জন্য বাচ্চার এমন হয়েছে তেমন হয়েছে এগুলো বলা? সে তো তাহলে সত্যিই তো আমরা কি গড হয়ে গিয়েছি যে আমরা বলতে পারবো যে এর মা বাবা এই পাপ করেছে যার জন্য বাচ্চাটা আজকে অটিজম হয়েছে, বাচ্চাটা আজকে ফিজিক্যাল সমস্যা হয়েছে? তাহলে আর আমরা যে লেবাসধারী ধর্ম অন্ধদের বলি যে ওই যে যখন হিজড়া বাচ্চা হয় তারা বলে যে বাবা মা যদি অপকর্ম করে থাকে তাহলে সেই সব সন্তানের সেই সব বাবা মার পেটে হিজড়া আছে। আসলে কি তাই? আমরা কি আল্লাহ হয়ে গিয়েছি যে কার বাচ্চা কিভাবে আসবে সেটা আমরা বলে দিব? কেন হলো সেই এই অপরাধ থেকে হলো, ওই অপরাধ থেকে হলো, এটা আমরা বলে দিব? না, এটা কখনোই আমরা বলতে পারি না। এটা শিরকি। এটা যারা বলেন তারা আসলেই খুব অন্যায় করেন। এখন ভিউয়ার্সরা, আপনারা যারা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটা দেখেন, আমার খুব ছোট্ট চ্যানেল, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের প্রতি রইল আমার আরও বেশি ভালোবাসা। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু কথা এখনও শেষ হয়নি, মাঝ থেকে আপনাদেরকে একটু ভালোবাসা দিয়ে গেলাম। তো বন্ধুরা, আমি আজকে দেখবেন যে আমি যে আজ দুদিন ধরে বলছি, এই যে বাইদানি পরিবার ঢাকা শহরে আসছে কি ঈদ শপিং করতে,
অর্থাৎ পরকীয়ার একটা মানে কি বলে ওকে, পরকীয়ার ঘরে পরকীয়া ডেটিং করতে চলে এসছে। এটা শপিং বলবো না, ডেটিংয়ের একটা জায়গা। গ্রাম রেখে শহরে ডেটিং করতে চলে এসছে কে? সাদিয়া এবং মাসুদ। প্রমাণ আজকে ভিডিওতে যারা দেখেছেন, মিমের ভিডিওর এক অংশে যে দেখবেন, এবং আমার স্টিল ছবি এখানে কিছু আছে, যে মাসুদকে কি করছে, শরবত খেতে দিয়েছে মিম সাদিয়াকে। সেখানে মাসুদকে বলছে তুই এদিকে আয় শরবত খায়, কিন্তু মাসুদ সেখানে যাবে না। মাসুদ সেখানে কোথায় খাবে? সাদিয়ার ওই গ্লাসে খাবে। এবং সাদিয়ার হাসি, সাদিয়ার উঠে যাওয়া এবং মাসুদের হাসির মধ্যে মনে হচ্ছিল এদের মধ্যে যে ইটিস পিটিস যে কেউ ধরতে পারবে, এদের মধ্যে যে পরকীয়া একটা চলছে, যে কেউ এদের মুখের যে মানে শোটা করেছে সেটা দেখলে আপনারাও বুঝবেন। শুধু তাই নয়, তারপরে দেখলাম সেই গ্লাসে টানাটানি করছে, যেখানে যায় সাদিয়ার ছবি, সাদিয়ার পিস পিস থাকে। তারপর গতদিন দেখলাম সাদিয়া মানে টয়লেটে যাবে, তো সেখানে টয়লেটে যাবে, সেখানে তো আছে মিম, আছে লতা। সেখানে মাসুদ বলছে যে টয়লেট এখানে এখানে এখানে, মানে খালা টয়লেটে যাবে বলে দিচ্ছে। তো সব কিছু মিলে একটা বোঝাই যায় যে এই যে পরকীয়া চলছে, প্রেম চলছে, মনের আদান প্রদান, দেহের আদান প্রদান চলছে, এগুলা আমরা এই যে তাদের 15-20 মিনিটের ভিডিওতে দেখতে পাই। আর বাড়িতে যারা থাকে, আশেপাশে যারা থাকে, আমি বলবো তারা কি এতটাই অজ্ঞ? তারা কি কিছু বোঝে না? আমাদের এই সামান্য কয়েক মিনিটের দেখা ভিডিওতে আমরা দেখে ফেলছি তাদের মধ্যে ইটিস পিটিস প্রেমের একটা আলোচনা, কিংবা ভাবের যে আদান প্রদান আমরা বুঝতে পারছি। আর গ্রামের লোকজন বুঝতে পারে না, বাড়ির লোকজন বুঝতে পারে না। আমার তো মনে হয় সবই বুঝতে পারে, বাট মেনে নিয়েছে তারা। ওই যে বলে না যে নোয়াখালীর একটা কথা আছে, নোয়াখালী ভাষায়, ওখানে তো সবই বিদেশ থাকে। তো ওখানে এনজিওতে জরিপে গিয়েছিল, সেই জরিপে দেখে যে স্বামী 5 বছর ধরে বিদেশ, কিন্তু বউ প্রেগনেন্ট, স্বামী এর মধ্যে আসেনি। তো যখন বললো যে তুমি প্রেগনেন্ট, তা স্বামী 5 বছর ধরে বিদেশ, তখন সেই ওয়াইফ বলছে বাতাসে বাচ্চা হয়েছে। তো আমার বোধহয় পদ্মা পারে ওরকমই, যখন ডাকাত হয়েছিল তখন মাসুদ বলেছে এলাকায় ডাকাতের প্রভাব বেশি, কারণ এই এলাকার লোকজন, পুরুষেরা বেশিরভাগই ইয়াং ধরনের পুরুষেরা, যুবকেরা, প্রায় ঘরেই মহিলারা একা থাকে, কারণ বিদেশে থাকে পুরুষেরা। তো এদের চাহিদা মেটায় ওই ঘরের লোকজন এদের চাহিদা মিটিয়ে থাকে। এরা জানে যে মাসুদের সঙ্গে এ ধরনের সম্পর্ক কিন্তু করার কিছু নাই, কারণ কে মেটাবে? মাসুদ মেটাচ্ছে, ঘরের জিনিস ঘরে থাক, ঘরের মাল, ঘরের ছাগল ঘরেই বিয়াক, ঘরেই খাক, ঘরেরই যা ইচ্ছা তাই করুক, যে যা যা ফেলার দরকার ফেলুক, কিন্তু নিজেরা যা করার করে নিক, এরকম একটা ভাব। তাই তো চলে এসছে ঢাকা শহরের ডেটিংয়ের জন্য, শপিংয়ের যে চেহারা, সেটাও আমি কিছু ফুটেজ দেখেছি। ফুটপথ, ওই যে গাউসিয়া, কারণ বাজারে ফুটপথ, মানে এইসব জায়গায় ঢাকা শহরে আনাচে কানাচে যত ফুটপথের যত বাজার আছে, সব ঘুরে ঘুরে কিনছে তারা। এগুলা কিনতে কি চলে আসছে ঢাকা শহরে, শপিং করতে আসছে। এগুলাকে কি বলবো, যে এই যে লোকে বলে ছোট লোকের টাকা হলে মানে দিক বিদিক হয়ে যায়, তার বড় প্রমাণ এরা। বুঝছেন ভিউয়ার্স, তার বড় প্রমাণ এরা। বাঙালি অশিক্ষিত, মূর্খ, ছোট লোকের ঘরে যদি টাকা হয়, তাহলে তারা বিয়ে করতে এবং এভাবে ফুটানি মারতে পছন্দ করে। তার বড় প্রমাণ, জ্বলন্ত প্রমাণ এই ব্যাপারী পরিবারে ইউটিউবেই দেখিয়ে দিচ্ছে। এরা যেমন বিয়ে করতে পছন্দ করে, যেমন ফুটানি চাপাবাজি করতে পছন্দ করে, তেমনি এরা পরকীয়া বলেন, ধর্মের বিরোধী যত কাজ আছে সব এরা করে যাচ্ছে। এবার আসেন উড়োজাহাজ মার্কা সাবিনাকে দিয়ে। দেখেন এরা, এই যে ধুমসি একটা মেয়ে মরিয়মকে কি সাজিয়েছে, এটা আমি নাম বলবো না, কারণ সে আমাদের জনপ্রিয় একজন নেত্রী ছিলেন, আছেন। তাকে নিয়ে অনেক, শুধু যে তাকে তা নয়, অনেক জনপ্রিয় নেত্রী আছেন, নেতা আছেন, অনেক ইউটিউবার আছেন, এদেরকে নিয়ে মানুষ মিম বানিয়ে থাকে। তো এরকম জনপ্রিয় একজন নেত্রীকে নিয়ে মিম বানিয়েছে, তার কোনো মানে এগুলো আসলে খারাপ লোকজন করে থাকে, এই সমস্ত বিভিন্ন রকম নেতা নেত্রী কিংবা যাই হোক তাদের শত্রুপক্ষরা বানিয়ে থাকে বিভিন্ন রকম মিম। তো এটা আসলে আমরা ভালো পরিবার, জ্ঞানী পরিবার কেন বাচ্চাদের এইভাবে আমরা সেগুলো শেখাবো, সেগুলা সেভাবে সাজিয়ে সেইভাবে তাদের নিয়ে ভিডিও করাবো কেন? মানে এই যে উড়োজাহাজ মার্কা সাবিনা, সে এগুলা কি শেখাচ্ছে? সে এগুলা তার মেয়েকে দিয়ে কেন করাচ্ছে জানেন? বলতে গেলে আমি যতটা অনুমানে আর কি বসছি, আই এম নট শিওর, এই যে মরিয়মের বাবা এই নেত্রীর ভক্ত, তাকে হাট করার জন্যই কিন্তু এই শ্বাসটা দিয়েছে, এটা আমার অনুমান।
তা না হলে এত এত শ্বাস থাকতে, এত এত কিছু থাকতে কেন অবশেষে এই চেহারার এই ডায়লগগুলা এটা কেন দিয়ে তারই মেয়েকে দিয়ে শো করবে? তো আমার ধারণা তাকে হাট করার জন্য, তাকে মানে কি বলবো, ইপটিজিং করার জন্য, যেটা তাকে আওয়াজ দেওয়ার জন্য এই তার মেয়েকেই এই ঢালটা বানিয়ে এভাবে তাকে বিকৃতি বানিয়ে এটা শো করেছে। হ্যাঁ বন্ধুরা, আমার এটা শিওর যে এই জন্যই করেছে। তো দেখলাম সাবিনার বাবা এসছে মেয়ের কাছে হাত পাততে, অবশ্যই মেয়ে দিবে, কিন্তু সেটা গোপনে দিতে পারে। বাপে 2,000 টাকা হাত খরচ দিয়েছে, সেটা আবার দেখাতে হবে। আর 20,000 টাকা ধার দিল নাকি বিল্ডিং করতে সব বোনেরা মিলে, শুনেছি তো খুকি বলেছে যত লাখ টাকা লাগুক, এই যে তার তিশা নাকি তার মাকে বলেছে তোমাকে আমি এই ঘরটা তৈরি করে দিব, তো যত লাখ টাকা লাগুক সেটা তো তিশা দিবে। তো তিশার ইনকাম কি নেই নাকি? শাশুড়ি সব নিয়ে দিয়ে চলে গিয়েছে স্বর্গে। বুঝলাম না সাবিনা আসলে কেন দিল, বললো তো যে এই টাকা বিল্ডিংয়ের মিস্ত্রিকে দেবো, এই করবো ও করবো। তো সাবিনা দুইবার নিজে একবার গুনে নিল বাপকে, কারণ ওর বাপ কিন্তু বাটপার, টাকা ছল্লে বলি করে, টাকা গোপনে মেরে দেয়, তাই দুইবার ক্যামেরার সামনে গুনিয়ে দিল 20,000। তো যাই হোক, দিশাকে এখানে বলবো, তুমি তোমার মাকে বিল্ডিং করে দিতে চাচ্ছ, মাকে বিল্ডিং করে দিয়েছ, লাখ লাখ টাকা লাগলেও দিতে রাজি আছো, মাকে বিল্ডিংয়ে শোয়াবে। আর তোমার শাশুড়ির ওই যে টাকার অভাবে হোক, সময়ের অভাবে হোক, আর লোকের অভাবে হোক, কাজ পড়েছিল তোমার, বিল্ডিং এত এত কাজ করালা, তখন ওই কাজটুক তোমার শাশুড়িকে তুমি করে দিতে পারলা না। লাখ লাখ টাকা দিয়ে মাকে করছো, আর শাশুড়ির জন্য নাকি তুমি উথাল পাতাল কষ্ট পাচ্ছ। তোমার নাগর, তোমার একমাত্র বেঁচে থাকা জামাই, বর্তমান জামাই বাপ্পি, তোমার তানজিলার বাপের স্বীকৃতি দেওয়া, তানজিলার স্টেপ ফাদার, কথিত বাবা, সে এসে লেকচার দিচ্ছে যে আমার বউ কিন্তু অনেক ভালোবাসে তার শাশুড়িকে, আমার মাকে আমার চাইতে আমার বউ বেশি ভালোবাসতো। হায় রে, আর এসব গল্প বলিস না, আরও রোস্টিং হবে, আরও তোর মার আত্মার শান্তি কামনার জায়গায় আরও পাপ বাড়াস না। যাই হোক বন্ধুরা, আরও অনেক কথা ছিল, সময়ের অভাবে আসলে ওই যে বললাম যে আপনাদেরও তো মানে শোনার একটা ধৈর্য থাকবে। তো ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকার একটা বন্ধন করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।